সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানে মার্কিন হামলার শঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। ভয়াবহ পাল্টা হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইরানও। এর মধ্যে যুদ্ধে সম্পৃক্ত হওয়ার ঘোষণা আসছে ইরানের মিত্রদের কাছ থেকে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সমর্থনে যে কোনো সম্ভাব্য যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের প্রতিরোধ সংগঠন কাতাইভ হিজবুল্লাহ। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে বিশ্বের সব প্রতিরোধ যোদ্ধাকে ইরানের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে কাতাইভ হিজবুল্লাহ বর্তমান পরিস্থিতিকে কুফরি ও মোনাফেকির বিরুদ্ধে একটি বড় লড়াই হিসেবে উল্লেখ করেছে। তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুজাহিদদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের সুরক্ষায় একটি সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। ইরাকি সংগঠনটি ইরানকে মুসলিম উম্মার গর্ব এবং একটি শক্তিশালী দুর্গ হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে গত 4 দশকেরও বেশি সময় ধরে ইরান মাযহাব, বর্ণ বা জাতি নির্বিশেষে বিশ্বের মুসলিম মানুষের পাশে দাঁড়িয়েছে। জায়নবাদী ও স্বৈরাচারী শক্তিগুলো বর্তমানে ইরানকে ধ্বংস করতে এবং বিশ্বব্যাপী নৈতিক মূল্যবোধকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে ইরানের শত্রুদের সতর্ক করে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সহজ হবে না। এতে বলা হয়, শত্রুরা আকস্মিক পতনের স্বাদ গ্রহণ করবে এবং পশ্চিম এশিয়া অঞ্চল থেকে তাদের অস্তিত্ব মুছে ফেলা হবে। আমাদের অঞ্চলে তোমাদের চিহ্ন থাকবে না। পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, মুক্তির একমাত্র পথ হল বিজয় অথবা শাহাদাত। প্রয়োজনে ইসলামের রক্ষায় শাহাদাত বরণকারী অপারেশন চালানোরও ইঙ্গিত দিয়েছে সংগঠনটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানালো ইরাকের এই প্রভাবশালী সংগঠন। ইরানের গোয়েন্দা সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের একজন প্রখ্যাত নিরাপত্তা ও নেটওয়ার্ক বিশেষজ্ঞ। তার মতে, ইসরায়েলের নিরাপত্তা ও সামাজিক কাঠামোর গভীরে ইরানের যে পরিমাণ গোয়েন্দা অনুপ্রবেশ রয়েছে তা দেশটির বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বিশেষজ্ঞ জানান, ইসরায়েল সম্পর্কে ইরানের কাছে থাকা তথ্যের পরিমাণ অভাবনীয়। তিনি বলেন, ইসরায়েলি নাগরিকদের নাম, ছবি, পারিবারিক সম্পর্ক এবং কর্মক্ষেত্রের বিস্তারিত তথ্য এখন ইরানের হাতের নাগালে। এমন সব সংবেদনশীল তথ্য ইরানের কাছে রয়েছে যা নিরাপত্তার খাতিরে ইসরায়েলের ভেতরেও জনসমক্ষে প্রকাশ করা নিষিদ্ধ। যদি ইসরায়েলি কর্তৃপক্ষ এই তথ্যের বিশাল স্তূপের দিকে নজর দেয়, তবে তারা রীতিমতো হতভম্ব হয়ে যাবে। এই বিশেষজ্ঞের মতে, ইরান কেবল তথ্য সংগ্রহ করছে না, বরং একটি বিশাল সাইবার সেনাবাহিনী পরিচালনা করছে। তিনি একে নীরব যুদ্ধের হাতিয়ার হিসেবে অভিহিত করে বলেন, এই গোয়েন্দা তৎপরতার মূল লক্ষ্য হল ইসরায়েলি সমাজের মনোবল ভেঙে দেয়া এবং নাগরিকদের মনে নিরাপত্তাহীনতা তৈরি করে তাদের দেশ ত্যাগে বাধ্য করা। উদাহরণ হিসেবে তিনি হানজালা নামক হ্যাকিং গ্রুপের কথা উল্লেখ করেন, যারা দীর্ঘ সময় ধরে ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক সাইবার অভিযান চালাচ্ছে। হিব্রু ভাষায় টেলিগ্রাম পেজ পরিচালনার মাধ্যমে ইসরায়েলের ভেতরে পরিকল্পিতভাবে ইসরায়েল বিরোধী জনমত ও ভয় তৈরি করা হচ্ছে। ইরানের এই সক্ষমতা যে কেবল সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, তার প্রমাণ হিসেবে সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেন এই বিশেষজ্ঞ। তিনি জানান, গত সেপ্টেম্বর ও ডিসেম্বরে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের ফোন হ্যাক করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ এবং সাবেক বিচারমন্ত্রীর মোবাইল ফোনও হ্যাকারদের কবলে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, ইরান এখন প্রযুক্তি এবং মানব বুদ্ধিমত্তার এক অভাবনীয় সংমিশ্রণ ঘটিয়েছে। ডিজিটাল সিস্টেমে হ্যাকিংয়ের মাধ্যমে তারা এখন যে কোনো ব্যক্তির ঠিকানা, ফোন নম্বর, কথোপকথন, আড়িপাতা এবং সরাসরি গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম। মোবাইল ফোনের অবস্থান ভিত্তিক সরঞ্জামের মাধ্যমে তারা অতি সংবেদনশীল অপারেশনাল তথ্য সংগ্রহ করছে। ওই বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, ইরানের এই ক্রমবর্ধমান সাইবার ও গোয়েন্দা শক্তি ইসরায়েলের অস্তিত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সাম্প্রতিক সহিংস দাঙ্গায় নিহতদের পরিবারগুলো যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ ও দেওয়ানি মামলা দায়ের করেছে।
দেশটিকে অস্থিতিশীল করতে সহিংসতা উস্কে দেওয়া এবং ষড়যন্ত্রের অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিষয় ঘোষণা করা হয়। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, বিদেশি মদদে সংঘটিত এই অপরাধের বিচার পেতে তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় আইনি পথেই লড়াই চালিয়ে যাবে। অনুষ্ঠানে আইআরজিসির আইন ও সংসদীয় বিষয়ক উপপ্রধান জেনারেল সোহরাব আলী শামখানি বলেন, আইনজীবীদের একটি বিশেষ দল এই অভিযোগপত্র প্রস্তুত করেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সহায়তায় একটি বিশেষ ফ্রন্ট তৈরি করা হয়েছিল। সাধারণ ব্যবসায়ীদের বৈধ প্রতিবাদকে সহিংসতায় রূপ দিতে মোসাদ এবং সিআইএর সঙ্গে যুক্ত গোপন সেলগুলোকে সক্রিয় করা হয়েছিল। জেনারেল শামখানি উল্লেখ করেন, শত্রুরা শুরু থেকেই ইরানকে ধ্বংস করতে শত্রুতা করে আসছে। তিনি বলেন, ইরানি সম্পদ জব্দ করা, সামরিক হামলার পরিকল্পনা, দেশকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা এবং 2025 সালের জুনে 12 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো প্রতিটি ঘটনায় ইরানি জাতি অটল থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। গাজায় আটক সর্বশেষ ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধার অভিযান শেষ হওয়ার পর মিশরের সঙ্গে সংযুক্ত রাফা ক্রসিং সীমিত পরিসরে পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে এই সীমান্ত শুধুমাত্র একমুখী ও পথচারী চলাচলের জন্য খোলার শর্ত দেওয়া হয়েছে, যাকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদের একটি নীল নকশা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রোববার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যালয় থেকে জানানো হয়েছে, রাফা সীমান্ত চালুর বিষয়টি হামাসের শতভাগ প্রচেষ্টার উপর নির্ভরশীল। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার ইয়েলো লাইন সংলগ্ন একটি কবরস্থানে পুলিশ কর্মকর্তা রন গাভিলির মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ইসরায়েলের দাবি, গাভিলি শেষ ব্যক্তি যার মরদেহ এখনও গাজায় রয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, তারা এরই মধ্যে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে রন গাভিলির মরদেহের অবস্থান ইসরায়েলকে জানিয়ে দিয়েছে। হামাস জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তির সমস্ত বাধ্যবাধকতা পূরণ করেছে। এই ইস্যুকে দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা তাদের নেই। ইসরায়েলকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে তারা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে রাফা সীমান্ত উভয় দিকে খুলে দেওয়ার কথা থাকলেও নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, এটি কেবল পথচারী চলাচলের জন্য এবং ইসরায়েলি পরিদর্শন ব্যবস্থার অধীনে খোলা হবে। বিশেষজ্ঞরা একে ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার একটি কৌশল হিসেবে দেখছেন। দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি বইয়ের লেখক অ্যান্টনি লোয়েনস্টাইন আল জাজিরাকে বলেন, ইসরায়েল চাইছে ফিলিস্তিনিরা চলে যাক, তারা যেন আর ফিরতে না পারে। মিশরে হাজার হাজার ফিলিস্তিনি গত 2 বছর ধরে আটকা পড়ে আছে, যারা ফিরতে চায়। কিন্তু সীমান্ত যদি কেবল ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকে তবে তাদের ফেরা অসম্ভব হয়ে পড়বে। বিশ্লেষকরা আরও সতর্ক করেছেন, সীমান্তটি কেবল পথচারী চলাচলের জন্য খোলা হলে মিশরের গুদামগুলোতে আটকে থাকা টন টন জরুরি ত্রাণ গাজায় প্রবেশ করতে পারবে না। বৈরুত বিশ্ববিদ্যালয়ের ফেলো রামি খুরি বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের খাদ্য, পানি ও চিকিৎসার মতো প্রতিটি বিষয়কে নিয়ন্ত্রণ করার কৌশল হিসেবে এই সীমিত চালুর নাটক করছে। ফিলিস্তিনি জনগণের উপর চলমান আগ্রাসনের ব্যবহৃত সামরিক সরঞ্জামবাহী বিমানের ট্রানজিট বা যাত্রা বিরতির উপর বেলজিয়ামের নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার বেলজিয়াম সরকারের এই সিদ্ধান্তের পর হামাস এক আনুষ্ঠানিক বিবৃতিতে একে ন্যায় বিচারের পথে এক সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানায়, বেলজিয়ামের এই রাজকীয় ডিক্রি নৈতিক ও আইনি দায়িত্ববোধের প্রতিফলন। হামাস বলেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের বৈশ্বিক মূল্যবোধের প্রতি বেলজিয়ামের প্রতিশ্রুতি প্রকাশিত হয়েছে। দখলদার ইসরায়েলি সরকার প্রতিদিন ফিলিস্তিনি ভূমি, মানুষ ও পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে যে অপরাধ করছে, এই নিষেধাজ্ঞা তার বিরুদ্ধে একটি জোরালো বার্তা। বিবৃতিতে হামাস বিশ্বের সব দেশের প্রতি ইসরায়েলে অস্ত্র সরবরাহের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা দখলদার সত্তাকে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিকভাবে বয়কট করে আন্তর্জাতিকভাবে একঘরে করার আহ্বান জানায়। তারা জোর দিয়ে বলেন, এই অস্ত্রগুলো নিরপরাধ ও নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর হামলায় ব্যবহৃত হচ্ছে। বেলজিয়ান কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর ফলে কোনো বিমান সামরিক সরঞ্জাম নিয়ে বেলজিয়ামের ওপর দিয়ে উঠতে পারবে না। জ্বালানি নেওয়া বা অন্য কোনো কারিগরি প্রয়োজনেও এসব বিমান বেলজিয়ামের বিমানবন্দরে নামতে পারবে না। আগে ননস্টপ ট্রানজিট বা মালামাল খালাস না করে যাওয়ার সুযোগ থাকলেও এখন নতুন ফেডারেল আইনের ফলে সেটিও বন্ধ হয়ে গেল।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।